বাজবে তোমার আলোর বেনু, ডাক পাঠাবে শরৎকাল, নতুন একটা ভাবনা নিয়ে উঠে দাঁড়াবেন সুশান্ত পাল। ভাবনা, স্থাপত্য, আভিজাত্য আর অভিনবত্বে কলকাতার পুজোয় যিনি বছর বছর নতুন অধ্যায় রচনা করছেন, তিনি নিঃসন্দেহে শিল্পী সুশান্ত পাল, থরি সুশান্ত শিবানী পাল। পুজোর শিল্পীর যাপনের সঙ্গেই মিলেমিশে থাকে পুজো, সেটাই হয়ে উঠেছিল তার পুজোর থিম। 5টা দিন কেটেছিল মায়ের সঙ্গে, মায়ের মণ্ডপে। ঠিক তার পরে বছরের বাকি দিনগুলো কাটানোর অভিজ্ঞতা কেমন? পুজোর প্যান্ডেলে বসবাসের অনুভূতি কি ফিরে ফিরে এলো দৈনন্দিনের যাপন চিত্রে? আসলে এই যে 25 বছর ধরে না দুর্গা পুজোয় শিল্পচর্চা করতে করতে, বা এটা বলতে পারো যে দুর্গাকে খুঁজতে খুঁজতে সে যে কখন আমার সঙ্গে একাত্ম হয়ে গেছে বা আমার শিল্পের ভাষা হয়ে গেছে, সেটা কিন্তু আমি বুঝতে পারিনি। এবং এই রিয়েলাইজেশনটাই কিন্তু গত বছর আমি আমার কখন যেটা টালা প্রত্যয় করেছিলাম, যে আমার 50তম পুজোর যাপনটা আমি ওখানে তুলে ধরেছিলাম। এবং এই যাপনটা শুধুমাত্র আমার শিল্পের যাপন নয়, আমার দুর্গা যাপন। মানে দুর্গা কি করে আমার শিল্পের ভাষা হয়ে উঠলো, বা দুর্গাকে কিভাবে আমি শুধু ঠাকুর হিসেবে দেখি না, দুর্গা আমার কাছে একটা ওই 10 হাতের মহিলা নয়, দুর্গা আমার কাছে প্রকৃতি, দুর্গা আমার কাছে একটা শক্তি, দুর্গা আমার কাছে প্রতিটি নারী, দুর্গা আমার কাছে প্রতিটি পুরুষও, হ্যাঁ। এবং দুর্গা আলটিমেটলি আমার শিল্পের প্রকাশের জায়গা। তুমি যে দেখছো আমার এই বাড়িতে যে সকল অবজেক্টগুলো রয়েছে, সেগুলোই কিন্তু ওইখানে ওই এনলার্জ ফর্মে ছিল। এবং আমি একটা খুব ওই সারিয়াল স্পেসকে ক্রিয়েট করেছিলাম, যেখানে রিয়েলিটি আর সারিয়ালিজম প্রায় মিশে গেছে। এই সূক্ষ্ম জায়গাটাকে আমি ব্লেন্ড করে দিয়েছিলাম। নামে তিনি সুশান্ত, শান্ত মেজাজ, শান্ত স্বভাব, অমায়িক, মৃদুভাষী। তা পুজোর মরশুমে সেই সুশান্ত কি কখনো অশান্ত হয়ে ওঠেন? মাঝে মাঝে অশান্ত হয়ে উঠতে হয়। এবং এটা আরও হয় যখন আমি ধরো একসঙ্গে 2-3টে পুজো করি। হয়তো একটা অন্য জায়গাতে রয়েছি আর আরেকটা জায়গা থেকে আমার কাছে ফোন চলে এলো, ওখানে একটা খুব সামান্য জিনিস হয়তো বুঝতে অসুবিধা হচ্ছে, হয়তো সেটাই আমি সকালবেলা বুঝিয়ে দিয়ে এসেছি। তো তখন হয়তো আর এদিকে হয়তো আমি যে পুজোতে এখন আছি সেখানে হয়তো একটা প্রবলেম চলছে। তো সেই সময় আমরা তো সকলেই মানুষ, হ্যাঁ। তা সেখানে এটা হয়, এই একটা হয়তো একটু উত্তেজিত হয়ে পড়লাম, তাদের উপর একটু বকাবকি হলো, হ্যাঁ। এরকম করতেই হবে। এবং এটা না করলে হয়তো ওই কাজটা ঠিক সময় শেষও হবে না। আমার এই বাড়িতেই আমি থাকি, আমার কিন্তু এরকম আর্ট প্র্যাকটিসের কোনো ইন্ডিভিজুয়াল স্টুডিও নেই যেখানে সারা বছর আমি কাজ করি। আমার স্টুডিও হচ্ছে কলকাতায় তৈরি হয়, টেম্পোরারি স্পেস। এবছর আমার 3টে স্টুডিও কলকাতায়। এই যে একটা কাজ করবার সময় হয়তো, যেহেতু এটা একটা কোলাবোরেটিভ আর্ট ফর্ম, বিভিন্ন প্রায় একটা জায়গায় হয়তো কোনো দিন 40 জন লোক আমার সঙ্গে সহযোগী হয়ে কাজ করছে, বা টালায় যখন কাজ করি প্রায় 250-300 জন লোক আমার সহযোগী হয়ে কাজ করে। এবং এই সবকটা মানুষকে, হ্যাঁ, আমার শিল্পের ভাষাটা তাদের মধ্যে দিয়ে তো প্রকাশ পায়। ওখানে তো আমি শুধু ভাবছি, আমি কিন্তু এক্সিকিউট করছি তারা। এবং তারা ছাড়া যে আমার শিল্পটা শিল্প হয়ে ওঠে না, তার জন্য কিন্তু তাদের প্রপারলি নাম, ছবি দিয়ে একটা ওই পুজো এরিনার মধ্যেই রাখার আমি চেষ্টা করেছি কয়েক বছর ধরে। পুজোর 3-4টে মাস তো সহকারীদের সঙ্গেই কেটে যায়। বছরের বাকি সময়টা কি তাদের সঙ্গে যুক্ত থাকা সম্ভব হয়ে ওঠে? সারা বছর তাদের হয়তো ওই রকমভাবে আমার কাজের সঙ্গে তারা অ্যাসোসিয়েটেড থাকে না, কারণ আমার যারা কাজ করে তারা সারা বছর না, যে আয়রন ফেব্রিকেট করে সে সারা বছর তার নিজের কাজ করে। পুজোর আসার আগে ওই 3 মাস জানে যে আজকে এবারে দাদার সঙ্গে কাজ করতে হবে, দাদা একটা পুজো করুক কি 2টো পুজো করুক, আমাকে টোটাল ইউনিটটা নিয়ে এখানে ইনভলভ হয়ে যেতে হবে। তো সেইভাবেই প্র্যাকটিসটা চলে। এবং ডেকোরেটররাও যারা থাকে, যারা স্ট্রাকচারাল কাজটা করে, তারাও সারা বছর বিভিন্ন কাজ করে, হ্যাঁ। বাট আমার যদি প্রয়োজন হয়, আমার যদি কোনো কাজ করি, ডেফিনেটলি আমি তাদেরকে অ্যাসোসিয়েট করি। মানে যেমন আমি গত বছর একটা G20 ইভেন্ট করলাম বেনারসে, তা আমি টোটাল এখানকার আমার পুজোর সেটআপ নিয়ে গিয়ে ওখানে কাজটা করেছি, হ্যাঁ। তো সেরকমই সব কিছুরই তো একটা হাতেখড়ি পর্ব আছে। পুজোর শিল্পে শিল্পী সুশান্তর হাতেখড়ি ঠিক কবে, কিভাবে?
আমি যখন আর্ট কলেজে পড়ছি তখন কলকাতা শহরে অলরেডি এই পুজোর যে চেঞ্জেসটা, এই যে বিবর্তনটা আস্তে আস্তে শুরু হচ্ছে। প্রতিদিন শ্রীদাস, পুজো পারফেক্ট, হ্যাঁ, এইরকমভাবে অনেক পুজো মানে কর্পোরেটরা কিন্তু পুজোর মধ্যে তাদের পুরস্কার দেওয়া শুরু করেছিল। তো আমি 96-97 আমার মনে আছে অ্যালপিক শারদ সম্মান বলে একটা এরকম পুজোর প্রাইজ ছিল, এবং তারা আমাদের কলেজ থেকে আমাদের নিয়ে গেছিলো পুজো দেখাতে, মানে জাজিং করতে। তো ওই 2 বছর আমি পুজো দেখার সময় আমার মনে হয়েছিল যে কর্মকর্তারা যেটা ব্রিফ করছে বা যে শিল্পী বানিয়েছেন সে যেটা বলছেন আর আমি ভিজুয়ালি যেটা দেখছি, তার মধ্যে না একটা এস্থেটিক্যালি একটা গলদ থেকে যাচ্ছে। তা আমার মনে হয়েছিল এইটা একটা স্কোপ আছে, এখানে যদি আমি সুযোগ পাই হয়তো আমি আমার মতো করে ভাবতে পারবো। তা আমার এক পরিচিত, আমার রিলেটিভ অ্যাকচুয়ালি, তারা কুমারটুলিতে থাকে, জিতেন্দ্রনাথ পাল অ্যান্ড সন্স, যারা বাগবাজারে মূর্তি করে, নব। তা আমি ওকে বলি যে নব, যদি সুযোগ হয় বলিস তো, আমি একটা পুজো করতে চাই এরকম। তা নব ফর্চুনেটলি 98-এই আমার একটা সুযোগ করে দেয়, বেহালায় সহযাত্রী। এবং আমার সম্পূর্ণ দায়িত্ব আমার ছিল না, আমার দায়িত্ব ছিল হচ্ছে যে প্রতিমাটার ডিজাইন করা। ওই কাজটা যারা করছিলেন, দেবেন লাহা, শ্রুতি লাহা, আমাদেরই কলেজের সিনিয়র দাদা দিদি, ওনাদের ভাবনা ছিল, আমার দায়িত্ব ছিল ওনাদের অ্যাসিস্ট করবার আর প্রতিমার ডিজাইনটা করবার, এই হলো আমার জব। তা ওইটা যখন আমি প্রথম শুনলাম ওনাদের মুখে, ওনাদের ভাবনাটা শুনলাম যে একটা মেধসমুনির আশ্রম উনি করছিলেন, এবং আমাকে বললেন যে মেধসমুনির আশ্রম, ভেতরে একটা স্টেজ, সে পিছনে লাল শালুর কাপড় দিয়ে কুঁচি দেওয়া থাকবে যেমন আগে হতো, সেখানে প্রতিমা বসবে। আর বাইরে অনেক ডিসাইপেলদের ওরকম ছোট ছোট কুটির তৈরি হবে, যেখানে নবকে বলা হলো যে তুমি কিছু ওরকম মডেল বানিয়ে দেবে, যে ওই ঋষিরা এখন বেঁচে নেই কিন্তু ওনাদের মডেলগুলো রয়েছে। তা আমি সঙ্গে সঙ্গে ওই কর্মকর্তাদের সামনে, দেবেন্দার সামনে, নবর সামনে আমি বললাম আমার মনে হচ্ছে এটা খুব ঝুলন একটা ব্যাপার হবে, কারণ ওনারা যখন নেই, হ্যাঁ, তা আমরা কেন ওনাদের বানাবো? আমরা যদি একটা আর্কাইভাল জায়গা থেকে এটাকে কনসেপ্ট করি, পুরো ভাবনাটা যে ওনাদের ব্যবহৃত জিনিসগুলো আমরা ওই কুঠিরগুলোতে রাখবো। আর যেহেতু একটা আটচালা প্রধান যে কাঠামোটা, স্ট্রাকচারটা মাটির বাড়ি, তার ভেতরে স্টেজ কেন থাকবে, লাল শালুর কুচি বা কেন থাকবে? তা ওই প্রতিমাকে মাটিতে নিয়ে আসতে হবে, ঘরের মাঝখানে বসাবো, ঘরের ভেতরের ইন্টেরিয়ারটা ঘরই মনে হবে, ওই মাটির বাড়িই মনে হতে হবে, এবং মানুষ দুর্গাকে প্রদক্ষিণ করবে। তা ওই প্রথম কলকাতা শহরে দুর্গা ঠাকুর স্টেজ থেকে মাটিতে চলে এলো, মানে মানুষের কাছে চলে এলো। আমি এখনও চেষ্টা করি যে মানুষেরই একটা পার্ট দুর্গা, ওই শক্তিটা, সেইটা মানুষের কাছে এস্টাবলিশমেন্ট করবার জন্য। তো সেটা সূত্রপাত মনে ওই সময় হয়েছিল। এই প্রথম কলকাতার পুজোর টিজার দেখলো শিল্পীর নামের সঙ্গে যুক্ত হয়েছে তার স্ত্রীর নাম। নারী শক্তির আরাধনার এই বাংলায় একেবারে অভিনব এই পদক্ষেপ। সেই ছক ভাঙা ভাবনার উৎস ঠিক কোথায়? গত বছর যখন আমি কহন করছি, যেখানে আমি আর আমার দুর্গার যাপনের কথা বলছি, যেখানে দুর্গা আমার শিল্পের ভাষা হয়ে উঠছে, তা আমার মনে হয়েছিল এর পরবর্তী সময়ে যেখানেই আমি শিল্প চর্চা করব, দুর্গাকে আমি আমার সঙ্গে রেখে দেবো। আমার নামটা যেটা আমাকে দেওয়া হয়েছে তার মধ্যেও দুর্গাকে রাখতে চেয়েছিলাম। সেই জন্যেই আমি ভেবেছিলাম যে সুশান্ত দুর্গা পাল করব। বাট কোইন্সিডেন্টলি আমার মিসেস, যে হচ্ছে আমার বাড়ির দুর্গা, তার নামও শিবানী, আর শিবানী হচ্ছে দুর্গার আরেকটা নাম। তা আমি ভাবলাম তাহলে হোয়াই নট, যে সুশান্ত শিবানী পাল। পুজো নিয়ে নাকি পুরস্কার নিয়ে টেনশনটা কিসে হয়? পুরস্কারকেই কি সেরা মাপকাঠি বলে মনে হয়? নিজের অনেক পুজো পুরস্কার না পেলেও কি সেরা বলে মনে হয়, নাকি আফসোস হয়? পুরস্কারের ব্যাপারটা না সম্পূর্ণ এটা আপেক্ষিক, কারণ আমি যে কাজটা করছি সেটার বিচার কিন্তু করছে আরেকটা অন্য কেউ এসে। সে কিন্তু কতটা যে আমার জায়গা দিয়ে পুজোটা দেখছে নাই দেখতে পারে, তার ভালো লাগতেও পারে, নাও পারে। একটা শিল্প তখনই মনে হয় শিল্প হয়ে ওঠে যখন যে শিল্পী সেটা করছেন তার চর্চাটা তার মধ্যে রিফ্লেক্টেড হয়, সে রিফ্লেক্টেড হয় নিজে, এবং সেটা যদি পুরস্কৃত হলো না হলো কোনো অসুবিধা নেই। যেমন ওই রাজডাঙ্গার কাজটা সব থেকে সমালোচিত হয়েছিল, তারপরের বছর নাকতলার কাজটাও সমালোচিত হলো, কিন্তু আমার কাছে কিন্তু আমার এত বছরের যে 50খানা পুজো করেছি তার মধ্যে ওই দুটো একটা অন্যতম কাজ, এবং ওই কাজগুলো না করলে হয়তো আমি কখনটার কাছেই যেতে পারতাম না।
শিল্পী সুশান্তর পুজো ভাবনায় স্থাপত্য বা আর্কিটেকচারের একটা বড় জায়গা থাকে। এটা কি শহরের পুজো শিল্পের প্যালেটে তার নিজস্ব উদ্ভাবন? আমার কাছে না ওই রকম কোনো গিমিক করব বা এইটা কোনোদিন কলকাতা শহরের পুজোতে হয়নি, আমি প্রথম করতে যাচ্ছি, সেই রকম কোনো ভাবনা চিন্তা আমার মধ্যে কাজই করে না। আমরা যখন কোনো কাজ করি, বিশেষ করে আমি যখন কোনো জায়গায় মানে কোনো ক্লাব হয়তো আমাকে বললো সামনের বছর আমায় কাজ করতে হবে, সেখানে যে জায়গাটায় আমি কাজ করব তার একটা না নিজস্ব জিওমেট্রিক্যাল ক্যারেক্টার আছে। যেভাবে পাশের বাড়িগুলো আছে বা হয়তো একটা ফাঁকা মাঠ আমাকে দিয়ে দেওয়া হলো, সেই জায়গাটা যেভাবে আমাকে আমার সঙ্গে কথা বলে, আমি সেইভাবে জায়গাটাকে তৈরি করি। মানে ধরো আমি বলছি, যখন আমি পল্লীশ্রীতে একটা কাজ করেছিলাম যে শাশ্বত শান্তি নিয়ে, আমার মনের মধ্যে যে অনুভূতিটা হয়েছিল যে আমি এই যে একটা ক্যাওয়াস, একটা কনজেশনের মধ্যে দিয়ে আমাকে ওরা নিয়ে গিয়ে যখন আমি ডান দিকে তাকাচ্ছি, ওই স্পেসটার মধ্যে তো মানুষ আসবে, তা আমি মানুষকে একটা না সম্পূর্ণ বিপরীত একটা অনুভূতি দিতে চাইছিলাম, যে ওই মানুষ এসে যেন ওই ক্যাওয়াসটা থেকে একটা শান্তি, একটা প্রশান্তির জায়গায় পৌঁছে যায়। কথায় বলে যত গুড় ঢালবে তত মিষ্টি হবে। অনেক অর্থ থাকলেই কি ভালো শিল্প হয়? এই সময়ের একজন সেরা পুজো শিল্পী হিসেবে সুশান্ত বলছেন, ব্যাপার হচ্ছে একটা বাজেট একটা পুজোর ডেফিনেটলি একটা গ্ল্যামার তৈরি করে, এবং ডিপেন্ড করে যে আমি যে ভাবনাটা ভাবছি সেইটা কোন বাজেটটার দিয়ে আমি তৈরি করতে পারবো। আমরা যখন প্রথম পুজো শুরু করেছিলাম, ওই যে 98-এর কথা বলছিলাম, ধরো তো সেই পুজোটার বাজেট ছিল সর্বসাকল্যে 85,000 না 90,000 টাকা। আমি প্রথম নাকতলা উদয়নের সঙ্গে 2005-এ কাজ করেছি, 2,25,000 টাকা বাজেট। এখন ওটা দাঁড়িয়ে খুব জোর হলে 8 লাখ কি 10 লাখ টাকা হবে। তার মানে এই 10 লাখ টাকাও এখন ভালো পুজো করা যেতে পারে। কিন্তু এখন কলকাতা শহরের পুজোটা বা এই ইন্ডাস্ট্রিটা, এটা এমন একটা ঊর্ধ্বমুখী গ্রাফের মতো উপরের দিকে উঠে গেছে। এখানে কিছু পুজো হচ্ছে প্রায় কোটি টাকা ছাড়িয়ে যাচ্ছে, কিছু পুজো হচ্ছে 80 লক্ষ টাকা হয়ে যাচ্ছে। কিন্তু নতুন ছেলেরা যারা কাজ করছে, তারা প্রথমে এসেই যদি বলে যে এখানে ভবদা কাজ করছে, সুশান্তদা কাজ করছে, এত টাকার বাজেট, ওরা এই মেটেরিয়াল ইউজ করছে, আমরা পাচ্ছি না, ওই জন্য আমাদের ভাবনাটা আসছে না, সম্পূর্ণ এটা ভ্রান্ত ধারণা। হ্যাঁ, আমার মনে হয় তুমি ওই মেটেরিয়াল, ওই এক্সিকিউশনগুলোর দিকে না তাকিয়ে তুমি ওই শুধু ডাল ভাত দিয়ে একটা ভালো জিনিস প্রেজেন্ট করো, যার মধ্যে ওই শিল্পটাও থাকবে, ওই রুচিটাও থাকবে, তাহলে ওই 10 লাখ টাকা দিয়েও একটা সুন্দর পুজো উপস্থাপন করা যেতে পারে। পুজোর শিল্পে যদি নম্বর দিতে হয়, তাহলে কাকে কত দেবেন? ওরকম ভাবে শিল্পের নাম্বার দেওয়া যায় না। সনাতন দিন্দা, আমি এইটা বলতে পারি যে সনাতনদার কোন জায়গাটা আমার মনটা ছুঁয়ে যায়, যে সনাতনদার যে প্রতিমা ভাবনা, হ্যাঁ, যে 2012 সালে আমার মনে হয় নলিনী সরকারের ওই ভাসমান প্রতিমা আমি কোনোদিন ভুলতে পারবো না। বা বরিশার কাজ, বা আমাদের 95 পল্লীর একটা অসম্ভব সুন্দর একটা অ্যাসিমেট্রিক্যাল প্রতিমার উপস্থাপনা, তা সনাতনদার প্রতিমা আমাকে প্রচণ্ডভাবে আকৃষ্ট করে। ভবতোষ সুতার, ভবতোষের প্রতিমার মধ্যেও একটা বিশেষত্ব আছে, এবং সেই প্রতিমাটাকে ঘিরে যে ওর ভাবনাটা, হ্যাঁ, সেটাও কিন্তু প্রচণ্ডভাবে একটা ইম্প্যাক্ট ক্রিয়েট করে। এবং ভবর যেমন শব্দকল্প 2006-এর, তারপরের বছরই তোমার খিদিরপুর 25 পল্লীর যে সূর্য, হ্যাঁ, এই সকল কিছু কাজ মানে আমি কোনোদিন ভুলতে পারবো না। অমর সরকার, অমরদা খুব ট্র্যাডিশনাল আর্টিসানদের নিয়ে তাদের যে শিল্পটাকে অমরদা নিজের মতো করে কলকাতায় কিন্তু একটা নতুন ভাষা দেওয়ার চেষ্টা করেছে। সেটা সেই দশবর তাস হোক, বা তোমার পটচিত্র হোক, মধুবনী পেন্টিং হোক, এরকম অমরদার অসংখ্য কাজ আছে যে ট্র্যাডিশনাল আর্টিসানদের সঙ্গে, মানে এই ট্র্যাডিশনের সঙ্গে একটা অ্যাডিশন, যে একটা শিল্পীর ভাবনার সংযুক্তকরণ, সেইটা কিন্তু অমরদার শিল্পে রয়েছে। অনির্বাণ প্যান্ডেলওয়ালা, ও না নানানভাবে পুজোটাকে নিয়ে এক্সপেরিমেন্ট করার চেষ্টা করছে। কিন্তু গত বছর অনির্বাণ যা কাজ করেছে, যেমন আবোল তাবোল, যেমন ভারতচক্রের ওই পুতুল, হ্যাঁ, এবং দক্ষিণদারিতে ওই দক্ষিণদারি স্পেসটাকে নিয়ে কাজ করা, তা অনির্বাণ কিন্তু আমার মনে হচ্ছে আস্তে আস্তে ওর নিজের ভাষাটাকে খুঁজে পাচ্ছে। সুশান্ত পাল, দুর্গা আর সুশান্ত পাল
আলাদা নয়।